প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার ভালোবাসা এবং অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলটিতে। তোমরা যারা এমবিএ এর পরীক্ষা দিচ্ছ তাদের অ্যাকাউন্টিং বিভাগের জন্য আজকে আমি একটি সাবজেক্টের সাজেশন নিয়ে হাজির হয়েছি। একদম শর্ট সাজেশন বলতে পারো। তো তোমাদের এমবিএ এর জন্য আমি এখন সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি এবং সাজেশনমূলক কিছু ভিডিওর জন্য তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অনেক ভালোবাসছো এবং ভিডিওগুলোর মধ্যে রিকোয়েস্ট করছো। তো আজকেও সেটা হচ্ছে আমার রিকোয়েস্টের ক্লাস। তোমরা কয়েকজনই আমাকে রিকোয়েস্ট করেছো যে কর্পোরেট সবগুলো সাবজেক্টের এমবিএ সবগুলো সাবজেক্টের সাজেশন তোমাদেরকে প্রোভাইড করতে এবং থিওরি সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করতে, ম্যাথ সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করতে। তো এই আঙ্গিকে আমি তোমাদের জন্য কিছু সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমার আগের ভিডিওতে গুলো তোমরা দেখতে পাবে যে আমি তোমাদের অন্যান্য বিষয়ে সাজেশন দিয়ে গেছি, ম্যাথ সাজেশন হোক বা বই সম্পর্কে ধারণা হোক। যেমন আজকে আমি তোমাদেরকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে কর্পোরেট আর্থিক প্রতিবেদন বা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং। আজকে আমি তোমাদেরকে এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর চূড়ান্ত একটি সাজেশন দেবো, যেখান থেকে তোমরা কিংবা পরীক্ষার মধ্যে অনেক বেশি প্রশ্ন কমন পাও। তো আজকে তোমাদের জন্য আমি কর্পোরেট আর্থিক প্রতিবেদন বা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর থিওরি সাবজেক্ট মানে খ এবং গ বিভাগের একটি শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি, যেখান থেকে তোমরা কিনা অনেক প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পাবে। যারা তোমরা পরীক্ষার জন্য পড়াশোনা এতদিন করতে পারোনি, অল্প সময় একটি শর্ট সাজেশন আশা করছো, তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক বেশি ইফেক্টিভ হবে। চলো তাহলে দেরি না করে আমরা কর্পোরেট আর্থিক প্রতিবেদনের খ এবং গ বিভাগে থিওরি সাজেশনটা জেনে নিই। এবং ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা তোমরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার পরপরই তোমরা ভিডিওটি পেয়ে যাও। এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিও বা আমার চ্যানেলটি নোটিফিকেশন ভিডিও ছাড়ার সাথে সাথেই পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে কর্পোরেট আর্থিক প্রতিবেদনের সাজেশনমূলক ক্লাসটা শুরু করা যাক। এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর প্রথম অধ্যায়টি থেকে আমি তোমাদের এখন খ এবং গ পার্টে যে থিওরি সাজেশনটি আছে সেটি দেব। তো এর আগে আমি তোমাদের একটা কথা বলে নিই, এই কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর কিন্তু পুরা অধ্যায় বইটি কিন্তু তোমাদের থিওরি কিংবা ম্যাথ নয়। এখান থেকে 50% থিওরি আসে এবং 50% ম্যাথ আসে। তো তোমরা যারা শুধু থিওরির উপর নির্ভর করে যাবে তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থা হবে, তোমরা ফুল মার্কস অ্যান্সার করতে পারবে না। এবং যারা তোমরা কিনা ফুল মার্কস অঙ্ক প্রিপারেশন নিয়ে যাবে, তারাও কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে ফুল মার্কস অ্যান্সার করতে পারবে না। তো তোমাদের যেরকম এই বইটি থেকে থিওরি পড়তে হবে, ঠিক তেমনি কিন্তু এই বইটি থেকে তোমাদেরকে ম্যাথও করতে হবে। তো চলো আমরা এই 50% থিওরির জন্য কোন কোন অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায়টি আমাদের না পড়লেও চলবে সেটি আমরা জেনে নিই। তো থিওরির জন্য খুব বেশি অধ্যায় তোমাদের আমি দাগাইনি এবং খুব বেশি প্রশ্ন তোমাদের আমি দাগাইনি, অল্প কিছু দাগিয়েছি। আশা করি এই অল্প সময়ের মতো তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে খুব বেশি কার্যকর হবে। তো প্রথম অধ্যায় থেকে দেখো, তোমরা প্রথম অধ্যায় থেকে খ বিভাগের প্রশ্ন আমি দাগিয়েছি হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা উৎস বর্ণনা করো, এবং আরেকটা দাগিয়েছি হচ্ছে নিরীক্ষা প্রতিবেদন ও প্রত্যয়নপত্রের মধ্যে পার্থক্য দেখো। দেখো, আমি তোমাদের কিন্তু অনেক শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা অল্প সময়তে প্রিপারেশন নিতে পারো এবং সব প্রশ্ন অ্যান্সার করতে পারো। আর যেহেতু এটা 50% ম্যাথ এবং 50% থিওরি, তাই থিওরি আমি একদম ইম্পর্টেন্ট দেখে দাঁড়িয়েছি যাতে তোমাদের থিওরির পাশাপাশি ম্যাথটাও কমপ্লিট হয়ে যায়। খ বিভাগে যেহেতু দেখো তোমরা দুটো প্রশ্ন দাগিয়েছি, কত শর্ট করে দিয়েছি। গ বিভাগে দাগিয়েছি হচ্ছে ধারণাগত কাঠামো কি, ধারণাগত কাঠামোর স্তরসমূহ বর্ণনা করো। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বৈশিষ্ট্য সমূহ লিখো। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা সীমাবদ্ধ আলোচনা করো। কর্পোরেট আর্থিক প্রতিবেদন বলতে কি বোঝো? আর্থিক প্রতিবেদন মৌলিক উদ্দেশ্যগুলি বর্ণনা করো। হিসাব সংক্রান্ত প্রথা বলতে কি বোঝো? হিসাব সংক্রান্ত ধারণা ও প্রথার মধ্যে পার্থক্য দেখাও। অচলিত সম্পদ যা বিক্রয় পদ্ধতি ধরে রাখা হয় তার উপস্থাপন প্রক্রিয়া আলোচনা করো। চলে আসলাম দ্বিতীয় অধ্যায়, আর্থিক প্রতিবেদন ব্যবহারকারী এবং ব্যবহার। এখান থেকে এখন তোমাদেরকে খ এবং গ বিভাগের প্রশ্ন দাগিয়ে দেব। আমি চেষ্টা করেছি তোমাদের যত কম প্রশ্ন দাগানো যায়। দেখো, খ বিভাগ থেকে আমি একদম দুইটা প্রশ্ন দাগিয়েছি,
সেটি হচ্ছে প্রসপেক্টিভ শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীরা কি কি কারণে হিসাব তথ্য ব্যবহার করে বা বর্ণনা করে। কেন একজন বিনিয়োগকারী আর্থিক বিবরণ ব্যবহার করে। দেখো তোমাদের আমি আরেকটা কথা বলে দিই, যেহেতু এই সাজেশন গুলো দেখাচ্ছি হচ্ছে আমি ব্যতিক্রম সাজেশন থেকে, তাই অনেক সহজেই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি। তোমরা যারা ব্যতিক্রম সাজেশন ব্যবহার করছো বা পড়ছো, তোমরা ওইখানে গেলে এই প্রশ্নগুলো খুব ইজিলি পেয়ে যাবে। কিন্তু তোমাদের যাদের কাছে ব্যতিক্রম সাজেশনটি নেই, তারা একদম বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই ব্যতিক্রম সাজেশন বাদে তোমরা যে যে বই ব্যবহার করছো সেই বইতে একটু খুঁজলেই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমাদের যে ব্যতিক্রম সাজেশনটি লাগবে এর কোনো ভিত্তি নেই, যে কোনো বইতেই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। একটু খুঁজে নেবে, কষ্ট হবে একটু হয়তো। গ বিভাগে দাগিয়েছি সিই হ্যাঁ এসইসি কি, এসইসি এর আর্থিক প্রতিবেদন ব্যবহার করে কেন। তৃতীয় অধ্যায় চলে আসলাম। এতে দেখো তৃতীয় অধ্যায়ে ক্ষয় দাগিয়েছি আর্থিক বিবরণী গুণগত মান বলতে কি বোঝায়। আর্থিক হিসাব তথ্যে গুণগত বৈশিষ্ট্য লিখো। গ বিভাগে দাগিয়েছি হিসাব তথ্য কি, হিসাব তথ্যে বস্তুনিষ্ঠা বলতে কি বোঝো, হিসাব তথ্য প্রদানে মাধ্যম সমূহ বর্ণনা করো। চলে আসলাম চতুর্থ অধ্যায়। এখান থেকে খ বিভাগের জন্য দাগিয়েছি হচ্ছে রাজস্ব চিহ্নিতকরণ বলতে কি বোঝো, আয় চিহ্নিতকরণের জন্য দিক নির্দেশকগুলো কি কি। এখান থেকে গ বিভাগের কোনো প্রশ্ন আমি দাগাইনি। 5.1 এ দাগিয়েছি হচ্ছে আমি ট্রাস্ট ও হোল্ডিং কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও। লাভের অনিশ্চিত সম্ভাবনা বলতে কি বোঝো, সংখ্যালঘু স্বার্থ সম্পর্কে সংক্ষেপে লিখো। অধ্যায় 6 আমি দাগিয়েছি মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও। বাজার মূল্যে ঊর্ধ্বগতির সময় মজুদ পণ্যের মূল্য কিভাবে দেখাতে হয়। কেন একটি বাহ্যিক প্রতিনিধি সংস্থা আর্থিক প্রতিবেদন ব্যবহার করে। মূল্য স্তরে সাধারণ পরিবর্তন ও বিশেষ পরিবর্তনের মধ্যে পার্থক্য দেখাও। চলে আসলাম সপ্তম অধ্যায়ে খ বিভাগের জন্য আমি দাগিয়েছি হচ্ছে IFRS এর সৎ প্রকাশের প্রয়োজনীয়তা বিশেষ সময় বর্ণনা করো। ব্যবসায়ী সত্য ধারণা বৈশিষ্ট্য লিখো। গ বিভাগে দাগিয়েছি আর্থিক বিবরণীর সাথে সম্পর্কিত IFRS সম্পর্কে আলোচনা করো। IFRS 6 এর আওতা বর্ণনা করো। এই হচ্ছে আমাদের মোট 7টি অধ্যায়। আমাদের এই বইতে মোট 7টি অধ্যায় রয়েছে। দেখলে তোমাদের কিন্তু খুব অল্প প্রশ্ন দিয়েছে। কেউ যদি একটু মনোযোগ সহকারে একদিন একটু পড়তে বসে, তাহলে কিন্তু এই অধ্যায়গুলো অনেক সহজেই শেষ করতে পারবে। তোমরা খুব বেশি সময় কিন্তু লাগবে না, কারণ আমি তোমাদেরকে এত শর্ট সাজেশন দিয়েছি। এত শর্ট সাজেশন তোমাদেরকে কেউই দেবে না, কারণ পরীক্ষার মধ্যে তোমরা দেখবে যে এত শর্ট সাজেশন তোমাদের দিয়েছি যে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাচ্ছ। এবং তোমাদের বিভিন্ন বিষয় সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ সবাইকে।